হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? ভিউয়ার পক্ষ থেকে নতুন আরেকটি মজাদার এবং ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। তো আজকে গল্পটা হলো একটা ফেমাস আইডল যে কিনা একটা রোবট এবং তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং একটা সাধারণ গরিব মেয়ের বাসায় গিয়ে ওঠে এবং তাদের কিছু মজাদার কাহিনী আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকের গল্পের মাধ্যমে। তো চলো গল্পটা শুরু করা যাক। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তোমার সাবস্ক্রাইব করতে একদমই কিপটিমি করো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক হানকে দেখতে পাই। সে বলেছিল সিংহাই সিটি টেকনোলজি কোম্পানি এবং কিয়ন কোম্পানি মিলে হুবহু মানুষের মতো দেখতে রোবট ডেভেলপ করেছে, যাদের মধ্যে মানুষের মতো ইমোশন আছে, কিন্তু তাদেরকে কন্ট্রোল করে অন্য কেউ। এটা বললে হান পানিতে ঝাঁপিয়ে পড়ে। তারপর দেখা যায় ধীরে ধীরে তার মেমোরি গায়েব হতে শুরু করেছে, কিন্তু এতক্ষণ পানিতে থাকার পরও হানির চোখ খোলা অবস্থায় ছিল। এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর সিনটা আমাদের নায়িকার কাছে নিয়ে যাওয়া হয়। সকালবেলায় বসের কলে ঘুম ভাঙে আমাদের নায়িকার নাম হলো জিনি। আর এই জিনি হলো একজন রিপোর্টার। সে জানতে পারে শহরের সবচেয়ে পপুলার চাইনিজ প্রপো গাইড হান গতকাল রাতে সুইসাইড করেছে। এটা শোনার পর জিনি তাড়াতাড়ি করে তার অফিসে চলে যায়। ততক্ষণে হানের সুইসাইডের কথাটি মিডিয়াতে ছড়িয়ে পড়ে। একজন রিপোর্টার নিউজ বলছিল হান একজন রিপোর্টের আর্টিকেল পড়ার পর থেকে অনেক ডিপ্রেসড ছিল। হতে পারে এই কারণে সে সুইসাইড করে নিয়েছে। তবে হানের ডেড বডি এখনো খুঁজে পাওয়া যায়নি। হানের ফ্যানেরা সবাই তো সেই রিপোর্টারকেই খুঁজছিল। এদিকে সেই রিপোর্টার অন্য কেউ নয়, বরং আমাদের জিনি ছিল। অফিসের বস তো জিনির উপর ভীষণ রেগে গিয়েছে, কেননা গতকাল নিউজে জিনি হানের সম্পর্কে একটি নিউজ লিখেছিল। নিউজের হেডলাইনে কিছুটা এরকমই ছিল যে বেস্ট আইডল হান অ্যাওয়ার্ড পাওয়ার পরিবর্তে ডং চিন অ্যাওয়ার্ড পেয়েছে। এই কারণে ডংকে অপমান করলেন হানের ফ্যানের মতো বসেরও ধারণা এই নিউজের জন্যই হয়তো হান সুইসাইড করেছে। যিনি বিষয়টা এক্সপ্লেইন করতে গেলে বস তার কোনো কথাই শুনে না, বরং নিজেকে অফিস থেকে ফায়ার করে দেয়। তারপর যিনি সে ব্রিজের কাছে যায় যেখান থেকে হান সুইসাইড করেছে। হানের ফ্যানের রিপোর্টারকে নিয়ে কথা বলে করছিল, যার জন্য হান আর আজ তাদের মধ্যে নেই। এখানে আসার সময় মুখ ঢেকে এসেছিল, তবে কেউ এখনো সেই রিপোর্টারকে জানতে পারেনি। তারপর যিনি গতকাল রাতের কথা মনে করতে থাকে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই বস জিনিকে ফোন করে বলেছে, আর যদি হানের একটা এক্সক্লুসিভ নিউজ কালেক্ট করতে পারো তাহলে তোমার প্রমোশন নিশ্চিত। এদিকে অন্যান্য রিপোর্টাররা হানকে জিজ্ঞাসা করছিল কেন সে অ্যাওয়ার্ড পায়নি, তার পরবর্তীতে ডং কেন অ্যাওয়ার্ড পেল। এসব প্রশ্নে বিরক্ত হয়ে হান আর তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে ফিরে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তার মধ্যে সেই তার অ্যাসিস্ট্যান্ট ডংকে নিয়ে কথা বলছিল আর আড়াল থেকে এসব কিছু জিনের রেকর্ড করছিল। তারপর যেতে যেতে এই সময় হানের সাথে জিনের ধাক্কা লেগে যায়। প্রথমে সে তো জিনিকে ধরে নেয়, কিন্তু তারপরে সে জিনিকে নিচে ফেলে দেয়। জিনি মনে এজন্য হানকে গালি দিতে থাকে। এবার হান জিনিকে জিজ্ঞেস করে তুমি কে আর তুমি এখানে বা কি করছো। জিনি তখন তার নাম বলে এবং নিজেকে হানের একজন ফ্যান হিসেবে পরিচয় দেয়। তখনই বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। হান আর তার অ্যাসিস্ট্যান্ট লিফটে প্রবেশ করার পর যিনি সেখানে প্রবেশ করতে যায়, কিন্তু হানের অ্যাসিস্ট্যান্ট তাকে ভিতরে ঢুকতে দেয় না, তাকে সিঁড়ি দিয়ে যেতে বলে। এ সময় লিফটের দরজা বন্ধ হয়ে যায়, সেই সাথে ইলেকট্রিসিটিও চলে যায়। বর্তমানে যিনি ইন্টারনেটে জানার চেষ্টা করে হানরা লিফটের ভিতরে যাওয়ার পর কি হয়েছিল, কিন্তু নেটে এই বিষয়ে কোনো তথ্য এখনো দেওয়া ছিল না। এবার যিনি মন থেকে চাইছিল হান যেন ফিরে আসে। তারপর যিনি তার বান্ধবী লিলির কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। লিলি তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। তারপর রাতে যিনি যখন বাড়ি ফিরছিল তখন তার কাছে মনে হয় কেউ যেন তার পিছু করছে, কিন্তু সে কাউকে খুঁজে পাচ্ছিল না। ভয়ে ভয়ে দ্রুত বাড়ি পৌঁছানোর পর যিনি যখন বাড়ির মেইন দরজায় আটকাতে যায় তখনই একজন দরজায় হাত রাখে আর দেখেছে এটা ছিল হানকে দেখে যিনি ভূত মনে পড়ে সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে সে হানকে দেখে আবার চিৎকার করতে থাকে।
হান তখন বলতে থাকে, আরে আমার কেন কিছু মনে পড়ছে না, এমনকি সে নিজের জানে না সে কেন জিনির পিছনে এখানে এসেছে। যিনি কথা বলতে বলতে সুযোগ বুঝে হানের মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে। এখানে যিনি তো কিছুটা ভয় পেয়ে যায়। সে চেক করতে থাকে যে হান আদৌ বেঁচে আছে কিনা, কিন্তু এখন সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তাই তখন সে পুলিশকে ফোন করতে যাচ্ছিল। তখনই কেউ একজন জিনিকে ফোন করে দরজা খুলতে বলে, আর সে জানায় যে সে নাকি জানে যে হান এখন জিনির বাসাতেই আছে, আর এই লোকটি ছিল কোম্পানির চিফ মিনিস্টার ইয়াং জিং। লোকটির কাছ থেকে যিনি জানতে পারে হান মানুষের মতো দেখতে হলেও আসলে সে একটি রোবট অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে করা হয়েছে। এবং ইয়াং বলে কিন্তু হান এখনো জানে না যে সে একজন রোবট, এই জন্য পানিতে পড়ার পরেও সে এখনো বেঁচে আছে। আর যেহেতু সে একটি রোবট, তাই পানিতে পড়ার পর হয়তো সিস্টেমের কোনো ত্রুটির কারণে তার মেমোরি লস হয়ে গিয়েছে। যিনি তখন জিজ্ঞাসা করে, তাহলে রোবট হয়েও কেন সুইসাইড করলো, আর সে বাড়িতেই বা কেন আসলো? ইয়াং বলে, এর উত্তর তো আমাদেরকে হানি দিতে পারবে, তখন তার মেমোরি আবার ফিরে আসবে। আপাতত হানকে যেন যিনি তার কাছে রেখে দেয়, কেননা ইয়াং চাইছিল না এখনই বাইরের কেউ জানুক যে হান বেঁচে আছে। ইয়াং এর ধারণা হান সুইসাইড করেনি, বরং তাকে সুইসাইড করার চেষ্টা করেছে। তাই যতক্ষণ না হান জিনির বাসায় থাকবে ততক্ষণ সেফ থাকবে। তারপর ইয়াং জিনিকে অ্যাডভান্স টাকা দেয়, 2 সপ্তাহ পর আবার দিবে বলে জানায়। এবং জিনের কানে কানে কিছু একটা বোঝা যায়। যাই হোক, আবার পরদিন সকালে হানের চিৎকার শোনা যায়। সে সাহায্যের জন্য চিৎকার করছিল, কারণ জিনি হানকে বেরিয়ে গেছিল। তার চিৎকার শুনে জিনি তার কাছে গিয়ে কান্না করতে করতে বলে, ফাইনালি তোমার জ্ঞান ফিরল। তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করেছিলাম। হান বলে, এই সেতুটা আবার কি? জিনি বলে, জিন তখন হানকে বলে, তুমি তো আমার সেতু, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? দাঁড়াও, তোমাকে আমি সব মনে করে দিচ্ছি বলে যিনি মিথ্যা গল্প বানিয়ে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড না, তুমি আমার ফিয়ান্সে। আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে করার কথা ছিল। তা কি করে সবাই এখন আমার মনে আছে, কাল রাতে তুমি কাছের বোতল দিয়ে আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছিলে। যিনি তাকে চুপ করে দিয়ে বলে, আমি তো একটু প্রমাণ দেখাচ্ছি যে তুমি আমার বয়ফ্রেন্ড। বলে সেই কিছু এডিট করা ছবি দেখায় যেখানে হান আর চেন একসাথে ছিল। যদিও ছবিগুলো ভালোভাবে দেখলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এগুলো এডিট করা। এর কারণে হানের কাছে এসব কিছুই বিশ্বাস হচ্ছিল না। তাই সে এবার হেল্প হেল্প বলে আবারও চিৎকার করতে শুরু করে। বেচারি জিনি এবার তাদের লাভ স্টোরি বলতে শুরু করে। ওখানে বলে, আমরা দুজনে কলেজে একসাথে পড়তাম, তুমি ছিলে একটা সাধারণ ছেলে আর আমি ছিলাম কলেজের সবার ক্রাশ। তুমি সব সময় আমার পিছনে ঘুরতে, আর একদিন আমি তোমাকে অ্যাকসেপ্টও করে নিয়েছিলাম। কিন্তু এবারও হানের কাছে তার এসব আজগবি গল্প বানানো গল্প বলে মনে হচ্ছিল। তো যখন জিনি আবার বলতে শুরু করে, জিনি ছিল একজন বড়লোকের মেয়ে, আর হান মানে সিতু সে ছিল খুবই গরিব ফ্যামিলির একজন ছেলে। আর গরিব হওয়ার জন্য জিন ওর পরিবার সেতুকে মেনে নেয়নি। হান বলে, তাহলে আমার স্মৃতিশক্তি চলে গেল কি করে? জিনি আবারও বানিয়ে বানিয়ে বলতে থাকে যে জিনির পরিবার সিতুকে মিথ্যা কথা বলেছিল যে অসুস্থ হয়ে জিনি মারা গিয়েছে। আর এই কথা শুনে সিতু নাকি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিল যে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সঠিক সময় জিন তাকে বাঁচিয়ে নিয়েছে। আর এসবের মধ্যে সিতুর স্মৃতিশক্তি চলে গিয়েছে। এখানে হান তো বেশ ভালো করে বুঝতে পারছিল যে জিনি এসব গল্প বানিয়ে বলছে। ঠিক তখনই আবার গাড়ির কলিং বেলটা বেজে ওঠে। দেখতে যায় যে বাইরে কে এসেছে। দেখা যায় জিনির এক্স বয়ফ্রেন্ড এসেছে। সেখানে সে জিনির সাথে আবারও রিলেশনে যেতে চাইছিল, কিন্তু জিনি তাকে অপমান করে এখান থেকে ভাগিয়ে দেয়। আর হান এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে জিনিকে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড হলে আমি কে? জিনি তখন বাহানা করে বলে, আরে ওই ছেলেটা তো আমার মায়ের স্টুডেন্ট ছিল, ওর মাথায় একটু সমস্যা আছে, কখন যে কি বলে সে নিজেও জানে না। তুমি তার কথা এত সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? আর এখন জিনির এসব কথা হান বিশ্বাস করছে কিনা তা তো আমরা
সামনেই জানতে পারবো। অন্য একটি দৃশ্যে দেখানো হয় সিংহাই সিটি টেকনোলজি কোম্পানির প্রেসিডেন্ট মিস্টার ওয়াং আসছিল হানকে মেরে ফেলতে। হান যে একটা রোবট একথা সিং আর ইয়াং ছাড়া কেউ জানে না, যা ঠিক করা সম্ভব ছিল না। এদিকে প্রেসিডেন্ট এবং কথা সিং আর ইয়াং ছাড়া কেউ জানে না তাদের আইডল হান আসলে মানুষ ছিল না, একটা রোবট ছিল। তাহলে তার কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। এজন্য তিনি ইয়াংকে বলেছিল হানকে শেষ করে দিতে, কিন্তু ইয়াং নিজের হাতে হানকে বানিয়েছে। সে একদমই চাইছিল না যে হান ধ্বংস হয়ে যাক। এই জন্য সে হানকে জিনের বাড়িতে রেখে উপায় খুঁজতে থাকে যে কিভাবে সে হানকে আবার ঠিক করবে। অন্যদিকে হান যখন গোসল করছিল তখন তার ভিতর থেকে আবার ইলেকট্রিসিটি লিক করেছিল। ফলে প্রথমে তো পানির সংযোগ বন্ধ হয়ে যায়, তারপর পুরো বাড়িতে ইলেকট্রিসিটি চলে যায়। হান তখন জিনিকে ডাকতে থাকে। জিনি সে হানকে খালি গায়ে দেখে অন্যদিকে ঘুরে থাকে আর তাকে বলে জামা পরেনি। হান বলে ওর এখনো গোসল করা শেষ হয়নি, তাই জিনি যেন পানি নিয়ে আসে আর তার চুলগুলো ধুয়ে দেয়। যাই হোক, জিনি এবার এটাই করে, তবে শ্যাম্পু করার সময় কিছুটা ফেনা হানির চোখের ভিতরে ঢুকে যায়। জিনি তখন তার চোখে ফু দিতে থাকে আর হান তখন তার দিকে তাকিয়ে থাকে। আর এখানে আমাদেরকে আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সমুদ্রের পাড়ে যখন হানের জ্ঞান ফিরছিল তখন তার শুধু জিনির নামটাই মনে ছিল। শুধুমাত্র জিনির নামটাই কেন মনে ছিল তা হান নিজেও জানতো না। পরদিন সকালে দেখা যায় হান কিচেন রুমে আছে। জিনিও তার হ্যান্ডসামনেস দেখে একদম মুগ্ধ হয়ে যায়, তার দিকে তাকিয়ে থেকে। আর তারপর খাবার খাওয়ার সময় হান মনে মনে বলতে থাকে, এই জিনি তো বলেছিল অনেক বড় লোকের পরিবারের মেয়ে, তবে আজ মনে হয় তার বড় লোক কি ভাব দেখাতে ভুলে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে জিনি হানকে একটা মোবাইল দিয়ে বলে, এখানে আমার নাম্বারটা সেভ করা আছে, কোনো প্রয়োজন হলে আমাকে কল করতে পারো। আর বলে যে বাসা থেকে একদমই বের হবে না। হান জিজ্ঞেস করে সে বাইরে যেতে কেন পারবে না। যিনি আবারও ওভার অ্যাক্টিং শুরু করে দিয়ে বলে, বাইরে জিনের মায়ের লোকেরা তাদেরই খুঁজছে, একবার যদি তারা জিনিকে খুঁজে পেয়ে যায় তাহলে তারা তাকে নিয়ে চলে যাবে। আর যদি সেতুকে খুঁজে পায় তাহলে তারা যে সেতুকে মেরেই ফেলবে। এসব ভাবি যাবে বুঝে জিন হানকে বাড়িতে রেখে কাজে চলে যায়। জিনির বান্ধবী লিলি আর যিনি একই কফি শপে কাজ করতে দেখা যায়। যিনি বাড়ি থেকে বের হওয়ার পরপরই হান তার পিছু নেয়। হানের কোনো স্মৃতি মনে পড়ছিল না, অথচ জিনির নামটা তার মনে ছিল। হানের মনে হচ্ছিল জিনের কাছ থেকে সে নিজের ব্যাপারে কোনো ইনফরমেশন পাবে। তো অবশ্যই সে হঠাৎ করে হানের মাথায় কেউ একজন লাঠি দিয়ে মেরে দেয়, ফলে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা ডংকে দেখি, সেও একটি রোবট। আর প্রেসিডেন্ট হং এখন হানের জায়গায় ডংকে দিয়েছে। ডং হং এর কাছ থেকে হানের বাইক এবং বাড়ি দুটোই নিয়ে নেয়। হং বলে তার মেয়ে ফেই বিদেশ থেকে ফিরছে, ডং যেন তাকে নিয়ে আসতে যায়। এবার আমাদের হং এর মেয়ে ফেইকে দেখানো হয়। সে ওই সমুদ্রের কাছে এসেছিল যেখান থেকে হান সুইসাইড করেছিল। আসলে ফেই হানকে অনেক বেশি পছন্দ করতো। সে একবার হানকে প্রপোজও করেছিল, কিন্তু হান তাকে রিজেক্ট করে দিয়েছিল। তখনই সেখানে তাকে পিক করতে ডং আসে। আর ডং এবার হুইকে অনেক পছন্দ করে, মানে ব্যাপারটা অনেক লাভ ট্রায়াঙ্গেলের দিকে যাচ্ছে। হানের জ্ঞান ফিরে এসেছে। যিনি হানকে জিজ্ঞাসা করে সে তাকে মানা করা সত্ত্বেও হান কেন বাইরে এসেছে। এবার যিনি না, বরং হানি নাটক শুরু করে দেয়। হান নাটক করে জেনিকে বলে, তুমি বাড়ি থেকে চলে যাও। যাওয়ার পর আমার একা একা লাগছিল, আর তুমি তো বলেছিলে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের সবসময় একসাথে থাকতে হবে। এজন্যই তো আমি তোমাকে খুঁজতে বের হয়েছিলাম। চিনি এবার তাকে মানা করে। তার এরপর থেকে এরকম যেন সে আর কখনোই না করে। তখনই জিনিকে কেউ নিচতলা থেকে ডাকছিল। যিনি হানকে এখানে থাকতে বলে নিচে দেখতে যায় যে তাকে ডাকছে। আর এই মেয়েটি হচ্ছে যিনি এক্স বয়ফ্রেন্ডের প্রেজেন্ট গার্লফ্রেন্ড। যিনি জব চলে গিয়েছিল বলে মেয়েটি এখানে এসেছিল চিনিকে অপমান করতে। সে তার বয়ফ্রেন্ডের জন্য এখান থেকে কেক অর্ডার করে যাতে তার বিনিময়ে যিনি কিছু টাকা পেতে পারে। আসলে যিনি কিন্তু রিপোর্টার ছিল, আর ওই জবটা চলে যাওয়ার পরই এখন সে বেকারিতে কাজ করে। যাই হোক, এখানে জিমিও তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে অপমান করে বলে আমি কুকুরের জন্য কোনো কেক তৈরি করে নেয়। কথা শুনে মেয়েটি তো প্রচণ্ড রেগে গিয়ে জিনিকে আরো বেশি অপমান করতে শুরু করে দেয়। তখন ইহান সেখানে এসে
জিনির পক্ষ নিয়ে কথা বলে আর মেয়েটি তখন অপমানিত হয়ে এখান থেকে চলে যায়। তখনই হান আর জিনি পিছনে তাকিয়ে দেখে সেখানে লিলি দাঁড়িয়েছিল। লিলি হানের ফেসও দেখে নিয়েছিল। জিনি এবার লিলিকে হানের ব্যাপারে সবটাই জানিয়ে দেয়, তারা যে একই ভাষাতে থাকছে সেটাও বলে। যিনি এখানে লিলিকে আরো বলে, আমি যখন থাকবো না তখন হানের উপর তোমাকে নজর রাখতে হবে। এদিকে তাদের দুজনকে এভাবে কথা বলতে দেখে হান তো ভাবতে থাকে তারা দুজন নিশ্চয়ই কোনো প্ল্যানিং করছে তাকে নিয়ে, তাই চিন্তা করতে থাকে কিভাবে সেও কফি শপে থাকতে পারবে এবং এই কফি শপে থাকতে পারলেই তো সে জিনের উপর নজর রাখতে পারবে। যাই হোক, এবার দেখা যায় কফি শপে একটা পিয়ানো রাখা দেখে হান সেটিকে বাজাতে শুরু করে। পিয়ানো বাজানোর সাউন্ড শুনে চিনি হানকে থামতে বলে, কারণ এই কফি শপের ওনার মিসেস ফিওনা একদমই পছন্দ করে না যে তার জিনিসপত্র অন্য কেউ হাত দেয়। কিন্তু হান তো চিনির কোনো কথাই শুনে না, বরং সে পিয়ানো বাজাতেই থাকে। ঠিক তখনই মিসেস ফিওনা সেখানে আসে ভিজিট করতে। যিনি হানের দিকে যেতে গেলে মিসেস ফিওনা তাকে থামিয়ে দেয়। আসলে হানের প্লে করা এই সুরটা ওনার খুবই পছন্দ হয়েছে, কেননা মিসেস ইউনা যখন ইয়াং ছিল তখন ওনার বয়ফ্রেন্ড ওনাকে ঠিক এই সুরটায় বাজিয়ে শোনাতো। আর তিনি আবার 15 দিনের কথা মনে পড়ে গেল তার, সে অনেকটা বেশি ইমোশনাল হয়ে যায়। হান এই সুযোগটাকে কাজে লাগিয়ে মিসেস ফিওনাকে বলে, আমি কি তাহলে প্রতিদিন এখানে এসে পিয়ানো বাজাতে পারি? আবেগের বসে মিসেস ফিওনাও হানকে পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে আমরা ডং এর সাইড থেকে একটি ফ্ল্যাশব্যাক দেখি। সেদিন হানকে ডং এর পানি থেকে বাঁচিয়ে সমুদ্রের পাড়ে এনেছিল। সে এটাও দেখেছিল যে জ্ঞান ফেরার পর হান দিনের পিছু পিছু তার বাড়ি গিয়েছে। এই সময় ডং বাইরে কিছু একটা আওয়াজ শুনে চেক করতে বাইরে যায়। তখন ফেইকে দেখা যায় সে সুইমিং পুলে পড়ে গিয়েছিল। ডং তাকে পুল থেকে বাইরে নিয়ে আসে, তারপর জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। সে অনেক আগে এ বাড়ির একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে রেখেছিল। সে ভেবেছিল হান যখন তাকে গার্লফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে তখন সে বাড়িতে শিফট হয়ে যাবে এবং ডং ফেইকে তার বাবার বাড়িতে ফিরে যেতে বলে। কিন্তু ফেই জানায় যেহেতু বাড়িটা ডং এর নয় বরং বাবার কোম্পানির, তাই ডং আর ফেকে কিছুই বলতে পারে না। এদিকে আমরা জিনিকে দেখি সে বিভিন্নভাবে হানের মেকওভার করছিল যাতে হান বাইরে গেলে কেউ তাকে চিনতে না পারে। সে এগুলো ইয়াং এর আদেশে করছিল, কিন্তু হান যখন জিজ্ঞাসা করে সে নিজের আসল চেহারা নিয়ে কেন বাইরে বের হতে পারবে না, তখন জিনি বলে তার মায়ের লোকেরা হানকে মানে সিতুকে এখনো খুঁজে বেড়াচ্ছে, তাই সিতুকে এভাবে বাইরে বের করতে হবে। যাই হোক, তারপর হান জিনির একটা পার্সোনাল ডায়েরি পড়তে গেলে যিনি হানের থেকে ওই ডায়েরিটা নেওয়ার চেষ্টা করতে শুরু করে। আর এই ঘটনাচক্রে যিনি হানের উপর পড়ে যায় আর ভুলবশত তাদের মধ্যে কিস হয়ে যায়। এই জন্য যিনি তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে দুজন মুখোমুখি হলে কাল রাতের ওই ঘটনাটা তার মনে পড়ে যায়। দুজনে একদম কোয়াইট হয়ে থাকে। এমন একটি পরিস্থিতিতে পড়ে যায় কেউ কারোর সাথে কথা বলতে পারছিল না। যখন যিনি আগে কথা বলতে শুরু করে সে হানকে খাবার খেতে ডাকে। এদিকে হানের অ্যাসিস্ট্যান্ট আর ফেই মিলে হানকে খোঁজার চেষ্টা করছিল। ফেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে যদি কেউ হানের খোঁজ দিতে পারেন তাহলে তাকে বিশাল অঙ্কের প্রাইজ মানি দেওয়া হবে। অন্যদিকে হান আর জিনি কফি শপে আসলে দেখতে পায় মিসেস ফিওনা হানের জন্য ওয়েলকাম সারপ্রাইজ রেখেছিল। ফিওনা জিনি আর কে বলে হানের খেয়াল রাখার জন্য, কিন্তু তারা দুজন প্রথম দিনই হানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজে লাগিয়ে দেয়। অন্য আরেকটি দৃশ্যে আমরা ডং আর ইয়ানকে হানকে নিয়ে কথা বলতে দেখি। এখানে ইয়াং আর ডং এর কথা শুনে আমরা বুঝতে পারি তারা দুজনেই চায় হান যেন বেঁচে থাকে। ইয়াং আরও একটি সিক্রেট কথা রিভিল করে, তা যিনি হচ্ছে মিস্টার হং এর মেয়ে। আর সে আরও জানায় যদি একবার জিনি হানকে ভালোবাসতে শুরু করে তাহলে হানকে বাঁচিয়ে রাখা সম্ভব। এদিকে জিনি আর হানকে একটি ডেলিভারি দিতে দেখা যায়। জিনি হানকে বাইরে রেখে ভিতরে যায়। ডেলিভারি তো দূরের কথা, একটি জায়গায় কিছু ছেলেদেরকে ডান্স করতে দেখে হানের কিছু স্মৃতি মনে পড়তে থাকে, যেখানে সে দেখতে পায় ডান্স করছে। হঠাৎ করে তার মাথাটা প্রচন্ড ব্যথা করতে শুরু করে। বাকিরা সবাই হানের ভিডিও করছিল আর তার মুখ দেখতে চাইছিল। এদিকে জিনি তো হানকে বাইরে দেখতে না পেয়ে পাগলের মতো চারিদিকে খুঁজতে শুরু করে।
তখনই হান জেরিকে দেখে তাকে জড়িয়ে ধরে আর বলে কিছুক্ষণের জন্য সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তার স্মৃতিও বারবার তার সামনে আসছিল। তবে হান স্পষ্ট করে কিছু মনে করতে পারছিল না। এবার জিনি তাকে শান্ত করে আবার কফি শপে নিয়ে যায়। এদিকে শপের মধ্যে ডং জিনির সাথে কথা বলার জন্য ওয়েট করছিল। জিনি মনে মনে ভাবছিল ডং কেন তার সাথে কথা বলতে এসেছে। হানকে উপরে যেতে বলে। তারপর জিনি তো ডং এর মতো এত ফেমাস আইডলকে দেখতে পেয়ে স্টার হওয়ার অভিনয় করতে থাকে এবং ডং হানের ব্যাপারে কথা বলতে শুরু করে। ডং আসলে এখানে এসেছিল ডেজার্ট অর্ডার করতে যাওয়ার সময়, যে জিনের কানে কানে বলে যে যদি আমি তোমাকে খুঁজে বের করতে পারি তাহলে অন্যদের পক্ষেও তোমাকে খুঁজে বের করাটা একটা কঠিন না। জেনে তো তার কথার কোনো মানে বুঝতে পারছিল না, কিন্তু সে ডিসাইড করে হানকে এই ডংয়ের থেকে দূরে রাখতে হবে। তারপর রাতের বেলা হান জিনিকে ডেকে বলে এই রুমে তাদের দুজনের একসাথে উঠানো ছবিগুলো কেন। জিনি বাহানা বানিয়ে বিষয়টি সামলে নেয়। তারপর জিনি হানকে অন্য একটি রুমে গিয়ে থাকতে বললে হান বলে আমি তো এখানেই থাকবো, চাইলে তুমিও এখানে থাকতে পারো। জিনি তখন হানকে এখানে রেখে নিজে উপরের রুমে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে হান জিনির জন্য ব্রেকফাস্ট রেডি করে আগেই চলে গিয়েছিল কাজে। সেই সাথে জিনির জন্য একটা নোট রেখে গিয়েছিল। এসব দেখে জিনি তো বেশ ভালোই লাগছিল। এদিকে দেখতে পায় কোনোভাবে খবর পেয়েছিল হানকে কফি শপে দেখে গিয়েছে। সে ওই কফি শপে মানে জিনের কাজের জায়গাতে যাচ্ছিল কনফার্ম হতে যে সত্যি সেখানে হান আছে কি না। যাওয়ার সময় সে আবার এসব কথা ডংকেও জানায়। ডং কোনোভাবেই চাইছিল না ফেই হানকে খুঁজে পেয়ে যাক, তাই সে একটি বুদ্ধি করে ফেইকে পুলিশে ধরিয়ে দেয়। পরে অবশ্য ফেইকে ছাড়িয়ে নেবে বলেও ঠিক করে রেখেছিল। অন্যদিকে লেরি তো বাইরে পুলিশ আসার কথাটা জিনিকে জানিয়ে দেয়। জিনি তখন লিলিকে বলে সে যেন হানকে দেখে রাখে, সে শীঘ্রই সেখানে আসছে। এরপর জিনি শপের বাইরে ডং দাঁড়িয়ে রয়েছে। ততক্ষণে ডং পুলিশের ব্যাপারটাও সামলে নিয়েছিল। জিনি ডংকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, যার উত্তর ডং বলে আমি তো আমার অর্ডার ডেজার্টগুলো দেখতে এসেছিলাম যে সেগুলো ঠিকমতো তৈরি করা হয়েছে কিনা। তারপর যিনি শপের ভিতরে গিয়ে হানকে বকাবকি করতে থাকে এভাবে একা একা শপে আসার জন্য। তখন মিসেস ফিওনা বলে সেই হানকে তাড়াতাড়ি এসে মিসেস ফিওনাকে পিয়ানো বাজাতে শেখাতে বলেছে। তখনই হান বলে সে মিসেস ফিওনাকে পিয়ানো বাজানো শিখিয়ে যে টাকা পাবে তা দিয়ে সে জিনিকে ঘুরতে নিয়ে যাবে। হানের এসব কথা শুনে জিনি তো একদম অবাক হয়ে যায়। ডং পুলিশের কাছে তার নামে রিপোর্ট করছিল। এই জন্য ফিওনা রেগে ডংকে কথা শুনিয়ে পুলিশ স্টেশন থেকে চলে যায়। এদিকে সন্ধ্যায় জিনি আর হান একসাথে পার্কে ঘুরতে যায়। সেখানে তারা দুজন অনেক মজা করে। জিনি বলে ছোটবেলায় সে তার মায়ের সাথে ঠিক এভাবে ঘুরতে আসতো, আর আজকে জিনি হানের উপরে একদম ইমপ্রেস হয়ে গিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় জিনি আজ ডেলিভারি দিতে ডংয়ের বাড়িতে এসেছিল, যেটা কিনা আগে হানের বাড়ি ছিল। এটা এত বিশাল বাড়ি দেখে জিনি তো হানের জন্য খারাপ লাগে, কারণ হানকে তার ওই ছোট্ট বাড়িতে অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে। ডং বলে হানের বাড়িটা আমার হয়ে যাওয়ায় খুশিতে আজ এখানে পার্টি রেখেছি। ওই সময় হানের অ্যাসিস্ট্যান্ট হানের কাছে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল যেগুলো ডং এখানে রাখতে চাইছিল না। যিনি এত সব জিনিসপত্রের মধ্য থেকে হানের বাইকের হেলমেটটা নিয়ে আসে, আর যখন সে বাড়ি ফিরে এটা হানকে দেয়, হান তখন অনেক খুশি হয়ে যায়। তারপর হান হেলমেটটা পরে জিনির স্কুটিটা চালাতে থাকে। তখন আবার তার কিছু স্মৃতি মনে পড়তে শুরু করে আর তার মাথা প্রচন্ড ব্যথা হয়ে যায়, যার ফলে সে স্কুটি থেকে পড়ে যায়। জিনি তখন হানকে উঠিয়ে বাসায় নিয়ে আসে। সেখানে এসে দেখেছিল হানের বাড়ি থেকে ইলেকট্রিসিটিওয়ালা বলেছে এ ব্যাপারে সে ইয়াংকে জানিয়ে দেয় এবং হানকে কারা বা মারতে চায় তা জিজ্ঞেস করে। অবশেষে ইয়াং জিনিকে বলেই দেয় যে মিস্টার হং তাকে মারতে চায়। এখানে ইয়াং এটাও বলে যে হান যদি একবার জানতে পারে সে মানুষ নয় বরং রোবট, তাহলে সে বেঁচে থাকার আশা একেবারেই ছেড়ে দিবে।
ফলে অটোমেটিকলি হান শাটডাউন হয়ে যাবে, তখন আর তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। অন্যদিকে হানকে দেখা যায় সে যখন রান্না করছিল তখন আবারও তার শরীর থেকে ইলেকট্রিসিটি লিক হচ্ছে, সেই সাথে তার আবারও পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করে, যেখানে সবাই তাকে হান বলে ডাকছিল। একটা সময় হান মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। যিনি বাড়িতে এসে হানের এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। তারপর সে হানকে শাওয়ার নিতে পাঠিয়ে দেয়। এদিকে কফি শপে দেখা যায় জিনির এক্স বয়ফ্রেন্ড সে গার্লফ্রেন্ড এসেছে জিনিকে খোঁজার জন্য। জিনি না পেয়ে সে লিলিকে বলে জিনি যেন তার বাড়িতে আগামীকাল দেখা করতে যায়, আর জিনি যদি তার বাড়িতে না যায় তাহলে সে জিনির ফোন নাম্বার আর বাসার অ্যাড্রেস নেটের মধ্যে ছেড়ে দিবে। এরপর জিনি দেখা যায় জিনি তো সারাদিন শুধু হানের কথা ভাবছিল। জিনির হঠাৎ মনে পড়ে হান তো একটা রোবট, তাহলে নিশ্চয়ই তার নিজেকে চার্জ করার প্রয়োজন রয়েছে। অনেক রাত হয়ে যাওয়ায় জিনি আর ইয়াংকে ফোন করে না, বরং নিজেই যায় চ্যাট করতে যে কিভাবে হানকে চার্জ করা যায়। এদিকে হান তখনও জেগেছিল, কিন্তু জিনিকে আসতে দেখে হান ঘুমিয়ে পড়ার অভিনয় করে। তারপর চিনি হানের মুখে গলা টাচ করে দেখতে থাকে যে তাকে কিভাবে চার্জ দেওয়া যাবে। ঠিক তখনই হান জিনিকে ধরে ফেলে। জিনি তখন তার থেকে নিজেকে ছাড়িয়ে নিচের রুমে চলে যায়। তারপর রাতের বেলা জিনি তো হানকে নিয়ে স্বপ্ন দেখে যেখানে তাদের দুজনের বিয়ে হচ্ছিল। তারপর জিমি হানকে যখন কিস করতেই যাবে তখনই হানের রাগে ছেড়ে ঘুম ভেঙে যায়। এখানে হান জিনিকে জিজ্ঞেস করে তুমি মুখটা এরকম করে কাকে কিস করতে যাচ্ছিলে। এটা শুনে জিনি অনেক বেশি লজ্জায় পড়ে যায়। কিছুক্ষণ পর হান কফি শপে গিয়ে কাছ থেকে জানতে পারে জিনি কেক ডেলিভারি দিতে শাওয়ের বাসায় গিয়েছে। শাও হলো জিনির সেই এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। নাম শাও ইচ্ছে করেই একটা কেক জিনিকে দিয়ে ডেলিভারি করতে বলেছে। কথা শুনে হানও তখন শাওয়ের বাসায় যেতে শুরু করে। দেখা যায় শাও আর তার বান্ধবী জিনিকে একা পেয়ে ভুলে করতে শুরু করে দেয়। তখনই হান এসে জিনিকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। তারপর কফি শপে এসে জিনির সারপ্রাইজ হয়ে যায়। আসলে আজ জিনির জন্মদিন ছিল, কিন্তু জন্মদিনের কথা সে একদমই ভুলে গিয়েছিল। সবাই জিনির জন্মদিন উপলক্ষে সম্পূর্ণ সারপ্রাইজ সাজিয়েছিল, নতুন জামা জুতা, আর তাদের সবার এত ভালোবাসা পেয়ে জিনি তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সেই সাথে অনেক খুশিও ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো জীবনে এতগুলো বছর পার করার পরে কেউ একটা সারপ্রাইজ দিল না। কপাল আমার মতো তোমাদের কার ভাগ্য এমন, তা কমেন্টে জানিয়ে যেও। যাই হোক, এবার জন্মদিনের পার্টি উপলক্ষে জিনি একটু বেশি ট্রিট করে ফেলে। এই জন্য হান তাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে জন্মদিন উপলক্ষে হানু জিনিকে একটি স্পেশাল গিফট দেয়, কিন্তু জিনি তো ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই সে হানকে কিস করে দেয়। পরে এসে দেখা যায় হান আর জিনি কফি শপে এসেছে। আজকেও ডং এসেছিল জিনির সাথে হানের ব্যাপারে কথা বলতে। এদিকে ডং আর জিনিকে একসাথে কথা বলতে দেখে হানির তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। হানের কাছে মনে হয় চিনি হয়তো ডংকে পছন্দ করে, তাই চিনি যখন হানের কথা বলতে আসে তখন হান চিনিকে ইগনোর করতে থাকে। জিনি ওর সাথে কথা বলতে চাইলে হান মনে করে জিনি হয়তো এখন বলবে সে ডংকে পছন্দ করে, কারণ এখন যেন তাকে জিনির কথা শুনতে না হয়, তাই সে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। জিনি তখন চিৎকার করে হানকে বলে ডং তোমার ব্যাপার সবকিছু জানে। ওর বাসায় ফিরে হান জিনির বলা তখন ওই কথাগুলো ভাবতে থাকে যে ডং তার ব্যাপারে কি জানে। যাই হোক, তারপর দেখা যায় হান জিনিকে ঘুমানো অবস্থায় দেখিয়ে জিনের ফোনটা নিয়ে ডংয়ের ব্যাপারে সার্চ করতে থাকে। তখন হান নিজের ব্যাপারেও অনেক কিছু জানতে পেরে যায়। হানের যদিও এখন স্মৃতিশক্তি ফিরে আসেনি, কিন্তু সে জেনে গিয়েছিল যে সে একজন আইডল ছিল, তবে বর্তমানে তার জায়গা দখল করেছে ডং। আর হানকে নিউজে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে। পরের দিন সকালবেলা হান খাবার তৈরি করছিল আর নিজের লেখা একটা গান শুনছিল। যিনি হানকে তোকে মনে মনে ভাবতে থাকে তার কি সবকিছু মনে করে গেল না গিয়ে ব্যাপারে যিনি হানকে প্রশ্ন করলে হান কিছুই বলে না, বরং উল্টো জিনিকে জিজ্ঞাসা কর তুমি ডংয়ের সাথে আমার
দেখা করার ব্যবস্থা করে দাও। তুমি তো বলেছিলে সে আমার সম্পর্কে সবই জানে। তাহলে হতে পারে ডং এর সাথে কথা বলার পর আমার সবকিছু মনে পড়ে যাবে। তারপর যিনি ডংকে দেখা করতে আসতে বললে ডং হানের বাইক নিয়ে সে একটা ভাব নিয়ে আসে। বাইক দেখার পর হান বলতে থাকে বাইকটা তো আমার, কেমন জানি চেনা লাগছে, মনে হচ্ছে এটা আমার বাইক। ডং বলে এটা তোমার বাইক হতেও পারে। তারপর ডং আর হান কথা বলার জন্য চেনিকে পাইলে রেখে ভিতরে চলে যায়। এখানে হান ডিরেক্টলি ডংকে জিজ্ঞাসা করে তারা হানের অগোচরে কি করছে এবং সে চীনের বাড়িতে গেলই কিভাবে। ডং বলে এই কথা তোমার আমাকে নয় বরং জিনিকে জিজ্ঞেস করার কথা। আমি কি করে জানবো যে তুমি কি করে জিনির বাসায় গেলে, আর জিনি বা কেন তোমাকে ও বাসাতে রেখে দিয়েছে। এদিকে জিনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল ডং যদি হানকে ভিতরে বুলি করতে শুরু করে তাহলে সে সুপারম্যানের মতো করে ভিতরে ঢুকে হানকে ডংয়ের থেকে বাঁচাবে। তখনই হান ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। ডং চেনকে জানায় হান গতকাল রাতেই নিজের পরিচয় সম্পর্কে জেনে গিয়েছে যে সে